হ্যালো স্টুডেন্ট, তো আজকের আমরা আলোচনা করব ভেক্টর নিয়ে। ঠিক আছে, তো ক্লাস 9 থেকে তোমরা পড়ে আসছো ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি, তোমরা সেটা জানো ভালো করে যে ভেক্টর রাশি হলো সেই রাশি যাদের কিনা মান আর অভিমুখ দুই আছে, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলে থাকি। ওকে, এবার দেখো ভেক্টর রাশিকে অ্যাকচুয়ালি আমরা লিখে অর্থাৎ সাংকেতিকভাবে কীভাবে প্রকাশ করব আর জ্যামিতিকভাবে কীভাবে প্রকাশ করব সেটা আমরা দেখে নেব। যদি এ কোনো একটা ভেক্টর রাশি হয় তাহলে তাকে সাংকেতিকভাবে প্রকাশ করা হয় কী হবে না, এ লিখতে হবে এবং মাথায় তীর চিহ্ন দিতে হবে। তাহলে এটা কি বোঝাচ্ছে যে এ একটা ভেক্টর। ওকে, যদি এফ একটা ভেক্টর রাশি হয় তাহলে এফ লিখতে হবে, এফ এর মাথায় কিনা একটু তীর চিহ্ন দিতে হবে। তাহলে এটা কি বোঝাচ্ছে যে এফ একটা ভেক্টর। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, যেহেতু এবার কিনা ভেক্টরের মান আর অভিমুখ আছে, তাহলে এ ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, এ ভেক্টরের মান আর এ ভেক্টরের অভিমুখ পরপর লিখতে হবে। তাহলে এ ভেক্টরের মানকে আমরা এ দিয়ে প্রকাশ করব, শুধুমাত্র এ, তার মাথায় তীর চিহ্ন নেই, মানে এটা কি বোঝাচ্ছে, শুধুমাত্র এ বোঝাচ্ছে হলো এ ভেক্টরের মান। ওকে, আবার এ ভেক্টরের অভিমুখ দেখাবো কি করে না, এ ক্যাপ। ক্যাপ দেওয়া যে ভেক্টরগুলো, সেই ভেক্টরগুলো কি করে না অভিমুখ নির্দেশ করে, আর এই ভেক্টরগুলোর মান কত হয় না 1 হয়। ওকে, ব্যাপারটা বোঝা গেল। এদেরকে আমরা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর বলে থাকি। তাহলে এ ভেক্টরে কি করলাম, যে এ লিখলাম আর এ ক্যাপ লিখলাম। এ অ্যাকচুয়ালি কি দেখাচ্ছে না এ ভেক্টরের মান, আর এ ক্যাপ কি না এ ভেক্টরের অভিমুখ। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। সিমিলারলি যদি আমরা এফ ভেক্টর বলি, তাহলে এফ ভেক্টরের একটা মান আছে, তাহলে সেটাকে কীভাবে প্রকাশ করবো, এফ লিখে, শুধুমাত্র এফ। এর মাথায় তীর চিহ্ন নেই, মানে কিনা এটা কি প্রকাশ করছে যে এফ ভেক্টরের মান এফ। ওকে, আর এফ ক্যাপ লিখলে সেটা কিনা এফ ভেক্টরের অভিমুখকে প্রকাশ করবে। তাহলে সাংকেতিকভাবে কীভাবে ভেক্টরকে প্রকাশ করতে হয় তোমরা বুঝতেই পারলে। এবার চলে আসো জ্যামিতিক প্রকাশ। জ্যামিতিক প্রকাশ বলতে কিনা যে কোনো ভেক্টরকে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি, একটা তীর চিহ্ন দিই। এই তীরের লেন্থটা, এই তীরের যে দৈর্ঘ্যটা, সেটা কি প্রকাশ করে না অ্যাকচুয়ালি একটা ভেক্টরের মানকে প্রকাশ করে। আর এই যে তীর চিহ্নটা কাকে প্রকাশ করে, অ্যাকচুয়ালি ভেক্টরের অভিমুখকে প্রকাশ করে। তাহলে যদি এটা যদি এ ভেক্টরকে প্রকাশ করে, এই তীর চিহ্নটা যদি এ ভেক্টরকে, যদি এ ভেক্টরের জ্যামিতিক প্রকাশ যদি এরকম একটা তীর চিহ্ন হয়, তাহলে এই তীর চিহ্নের লেন্থটা অ্যাকচুয়ালি কিনা এ ভেক্টরের মানকে নির্দেশ করবে, অর্থাৎ এ কে। বোঝা গেল কি বললাম। এই তীর চিহ্নের যে লেন্থটা, যে দৈর্ঘ্যটা, সেটা কাকে প্রকাশ করবে না এ ভেক্টরের মানকে, অর্থাৎ এ কে প্রকাশ করবে, এ কে। আচ্ছা, আর তীর চিহ্নের যে এই যে অভিমুখটা, এই তীর তীর প্রান্তটা, এটা কি প্রকাশ করছে না অ্যাকচুয়ালি ওর অভিমুখকে, এ ভেক্টর কোন দিকে কাজ করছে তার অভিমুখকে প্রকাশ করছে। তাহলে জ্যামিতিক প্রকাশটা বুঝতে পারলে কি হবে, তাহলে ভেক্টরকে অ্যাকচুয়ালি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ওকে, বোঝা গেল। আচ্ছা, তীরের মাথাকে আমরা হেড বলি আর এই পেছনটাকে কি বলি, টেল বলি। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, ভেক্টরকে আমরা প্যারালভাবে শিফট করে এখানে ওখানে নিয়ে যেতে পারি, এটা করা যায়। ঠিক আছে, নিয়ম আছে। তাহলে ভেক্টরকে কি করতে পারি আমরা, প্যারালভাবে শিফট করে অন্য জায়গায় এখানে রাখতে পারি। ধরো না এ ভেক্টর এখানে আছে, এটা ধরো না এ ভেক্টর। ওকে, তাহলে এ ভেক্টরকে আমরা শিফট করে এই তীরচিহ্নটাকে শিফট করে এখানেও রাখতে পারি। এর ফলে কি হয় দেখো, ভেক্টরের অ্যাকচুয়ালি অভিমুখ পরিবর্তন হয় না। প্যারালভাবে শিফট করা মানে কি, সরানো মানে কি, প্যারালভাবে যদি এর সমান্তরালভাবে যদি এখানেও সরিয়ে রাখি বা এখানে বা এইভাবে সরিয়ে রাখি, তাহলে অ্যাকচুয়ালি কিনা তীরচিহ্নের অভিমুখ কোনো পরিবর্তন হলো না। দেখো তীরের লেন্থ যা আছে তাই রেখেছি, এবং কিনা অভিমুখও কোনো পরিবর্তন করিনি, কোনো দিকে ঘোরাইনি। তার মানে অ্যাকচুয়ালি এই এ ভেক্টর এখনও এ ভেক্টরই আছে। ভেক্টর কী কী উপরে কার কার উপর নির্ভর করে, অ্যাকচুয়ালি মান আর অভিমুখের উপরে। তাহলে আমি যেহেতু ভেক্টরটাকে কোনো দিকে ঘোরাইনি, তাহলে সেই ভেক্টরের অভিমুখ একই দিকে আছে, এবং কিনা লেন্থ যেহেতু সেম রেখেছি, মান একই আছে। তাহলে মান আর অভিমুখ যদি সমান থাকে, তাহলে ভেক্টরটার কোনো কিছু পরিবর্তন হয়নি। তার মানে ভেক্টরকে এভাবে শিফট করা যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় রাখা যায়। ঠিক আছে, এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এ ভেক্টরটাকে আমি শিফট করে এরকম রাখতে পারি, এ পাশে রাখতে পারি। তাহলে অ্যাকচুয়ালি অভিমুখ কোনো পরিবর্তন করা যাবে না, অর্থাৎ ভেক্টরটাকে কোনো দিকে ঘোরানো যাবে না, যেমনই আছে সেভাবে শিফট করে আমি অন্য জায়গায় লিখে দেখাতে পারি। ব্যাপারটা কি কি বলছি বোঝা গেছে। তাহলে ভেক্টরকে এভাবে কিনা সমান্তরালভাবে এক স্থান থেকে অন্য স্থানে বসানো যায়। ওকে, ব্যাপারটা বোঝা গেল কি বললাম। আচ্ছা, তাহলে ভেক্টরের আমরা কি কি শিখলাম, ভেক্টরকে অ্যাকচুয়ালি প্রকাশ করবো কীভাবে, সাংকেতিক প্রকাশ কীভাবে, জ্যামিতিক প্রকাশ কী হবে। ঠিক আছে, সেইগুলো আমরা আলোচনা করলাম। এবার ভেক্টরকে কি বললাম, প্যারালভাবে এখানে ওখানে শিফট করা যাবে। ঠিক আছে, এটা নিয়ম ভেক্টরে। তাহলে এবার ভেক্টর যোগ, আমরা যেমন সংখ্যা যোগ করি তেমন ভেক্টরেরও তো যোগ হয়। তাহলে ভেক্টরকে কীভাবে আমরা যোগ করবো অর্থাৎ জুড়বো। দেখো, এখানে একটা এ ভেক্টর আছে, এখানে বি ভেক্টর আছে। আমি আগেই বলেছি যে ভেক্টরকে প্যারালভাবে শিফট করা যায়। ঠিক আছে, দেখো এই দুটো ভেক্টরকে আমি কীভাবে জুড়ছি, দেখো এটা এ ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টরটাকে আমি এখানে লিখলাম। বি ভেক্টর তার জাস্ট এখানে দেখো প্যারালভাবে শিফট করে এনে আমি এখানে বসিয়েছি, কোনো অসুবিধা আছে, অভিমুখ যেদিকে ছিল সেইভাবেই রেখেছি, এবং যে লেন্থটা যা ছিল তাই রেখেছি। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এটা বি ভেক্টর আর এটা এ ভেক্টর। তাহলে দুটো ভেক্টরকে আমি কীভাবে জুড়লাম বুঝতে পারলে, একটা শেষ অপরটা শুরু। বোঝা গেল, অর্থাৎ একজনের হেডের সঙ্গে অপরের টেল জুড়ে আছে, তাই না, এইভাবে আমি যোগ করেছি। আচ্ছা, এই দুটো ভেক্টরকে যেহেতু এরকম জুড়ে দিয়েছি, তাহলে কি হবে, দুটো ভেক্টরকে যোগের ফলে আমরা একটা লব্ধি ভেক্টর পাই। যেমন দুটো সংখ্যাকে যোগ করলে আমি যোগফল পাই, তেমন দুটো ভেক্টরকে জুড়লে আমি কি পাই, একটা লব্ধি ভেক্টর পাই। এবার সেই লব্ধি ভেক্টরটা কীভাবে প্রকাশ করা হয়, দেখো এইভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ কি না,
ভেক্টরটা যেখান থেকে শুরু ছিল, শুরু থেকে শেষ যে ভেক্টর, সেই ভেক্টরের হেডের সঙ্গে হেড জুড়বে, আর যে ভেক্টরের যে শুরু যে করেছিল তার টেলের সঙ্গে টেল জুড়বে, ঠিক আছে। তাহলে লব্ধি ভেক্টরকে আমি যদি আর বলি, লব্ধি ভেক্টরের অ্যাকচুয়ালি ইংলিশ টার্ম হলো কিনা রেজাল্টেন্ট ভেক্টর, তাহলে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দেখো লব্ধি ভেক্টরকে কীভাবে প্রকাশ করতে হবে, তাহলে শুরুর থেকে একেবারে শেষ ফাইনাল পয়েন্ট এখানে দেখো, এখান থেকে শুরু হয়েছিল এ ভেক্টর, তারপরে বি ভেক্টর, তাহলে গিয়ে এখানে শেষ হয়ে গেছে। তাহলে হেডের সঙ্গে লব্ধি ভেক্টরকে জুড়তে হবে হেড টু হেড, টেল টু টেল। দেখো টেলের সঙ্গে টেল জুড়ে আছে এখানে, দেখো এ ভেক্টরের টেলের সঙ্গে এ টেল জুড়ে আছে, আর দেখো বি ভেক্টরের হেডের সঙ্গে হেড। ফাইনালি এই দুটো ভেক্টরকে জোড়ার পরে একটা হেড টেল থাকবে, একটা হেড থাকবে। তো তাহলে টেলের সঙ্গে টেল জুড়তে হবে লব্ধি ভেক্টরের, আর হেডের সঙ্গে হেড জুড়ে দিতে হবে, দিলে কি হবে, তাহলে এটা কি প্রকাশ করবে না লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে। এবার দেখো এই তিনটে বাহু দিয়ে একটা কি হয়েছে না ত্রিভুজ গঠন হয়েছে। দেখো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, আর এই ভেক্টর একটা ভেক্টর, তাহলে একটা কি না ত্রিভুজ গঠন হয়েছে। এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের মতো লাগছে। ত্রিভুজের দেখো এই যে দুটি বাহু, এই বাহুটা আর এই বাহুটার ক্ষেত্রে দেখো এই দুটি বাহুতে যে ভেক্টরগুলো প্রকাশ করা হয়েছে তাদেরকে একই ক্রমে নেওয়া হয়েছে। অর্থাৎ কীরকম দেখো, এই দুটো ভেক্টর ঠিক যদি ঘড়ির কাঁটার উল্টো দিককে নির্দেশ করে, দেখো এই দুটো ভেক্টর ঠিক যেন ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে, আর লব্ধি ভেক্টরটা আর ভেক্টরটা ঠিক যেন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তার মানে এটা দুটো কিনা বিপরীত ক্রমে নেওয়া হয়েছে, এই দুটো ভেক্টরকে একই ক্রমে নেওয়া হয়েছে। এ ভেক্টরও দেখো ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, বি ভেক্টর ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটা উল্টো দিকে এ ভেক্টরও যাচ্ছে, বি ভেক্টরও যাচ্ছে, কিন্তু আর ভেক্টর কোন দিকে দিকে ঘুরতে চাইছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে চাইছে। তাহলে এই ভেক্টরগুলো এ ভেক্টর আর বি ভেক্টর যদি একই ক্রমে নিয়ে থাকি, তাহলে আর ভেক্টরকে আমি বিপরীত ক্রমে নিয়েছি। অর্থাৎ ত্রিভুজের ক্রমানুসারে যে দুটো বাহু, সেই দুটি বাহু যদি দুটো ভেক্টরকে নির্দেশ করে, আর বিপরীত ক্রমে নেওয়া বাহুটা, এই বাহুটা দেখো ত্রিভুজের এই যে বাহুটা অর্থাৎ যেটা লব্ধি ভেক্টরকে নির্দেশ করছে, এটাকে আমি বিপরীত ক্রমে নিয়েছি, এই দুটোকে একই ক্রমে নিয়েছি। দেখো এটা যেন ঘড়ির কাঁটার দিকে, এটাও ঘড়ির কাঁটার দিককে নির্দেশ করছে, ঠিক আছে। ঘড়ির কাঁটার দিক বলছি, ঘড়ির কাঁটা উল্টো দিক, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। ঘড়ির তো কাঁটাগুলো কোন দিকে ঘোরে, ঘড়ির কাঁটা তো এই দিকে ঘোরে। তাহলে দেখো তার উল্টো দিকে আমি দুটো ভেক্টরকে প্রকাশ করছি। দেখো এ ভেক্টর যেন ঠিক যেন ঘড়ির কাঁটা উল্টো দিকে যাচ্ছে, বি ভেক্টরও সেম উল্টো দিকে যাচ্ছে, কিন্তু আর ভেক্টর যেন ঘড়ির কাঁটার দিকে আসছে। তাহলে এই যে ত্রিভুজটা, এই তিনটে বাহু দ্বারা যে ত্রিভুজটা গঠন হয়েছে, এই ত্রিভুজের এই দুটি বাহু কিনা একই ক্রমে নেওয়া হয়েছে, অর্থাৎ দুটোই যেন ঘড়ির কাঁটার উল্টো দিককে নির্দেশ করে। আর ঠিক বিপরীত ক্রমে অপর বাহুটাকে নেওয়া হয়েছে, এই বাহুটা যে বাহুটা দ্বারা কিনা লব্ধি ভেক্টরকে নির্দেশ করা হয়েছে, লব্ধি ভেক্টর আর ভেক্টরকে নির্দেশ করা হয়েছে, সে বাহুটা অ্যাকচুয়ালি ঘড়ির কাঁটার দিকে নেওয়া হয়েছে। তাহলে এরা যে ক্রমে নেওয়া হয়েছে তার বিপরীত ক্রমে কি না লব্ধি ভেক্টরকে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে ত্রিভুজের একই ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে নেওয়া বাহুটা কাকে নির্দেশ করবে, লব্ধি ভেক্টরকে নির্দেশ করবে, ঠিক আছে। এটা হলো ত্রিভুজ সূত্র। তাহলে ভেক্টরকে আমরা জুড়তে পারি কার সূত্র অনুসারে, ভেক্টরের যোগের নিয়ম আছে, দুটো সূত্র আছে, ত্রিভুজ সূত্র আর সামন্তরিক সূত্র। তার মধ্যে ত্রিভুজ সূত্রটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা পড়বো কিনা সামন্তরিক সূত্র নিয়ে। সামন্তরিক সূত্র অনুসারে যখন ভেক্টরকে যোগ করা হয়, ভেক্টর দুটোকে কিভাবে যোগ করা হয়, টেল টু টেল যোগ করা হয়। এই ভেক্টরের টেলের সঙ্গে এই ভেক্টর টেল জুড়ে থাকবে। দেখো এ ভেক্টরকে, এটা এ ভেক্টর, আরেকটা ভেক্টর কি আছে, বি ভেক্টর। বি ভেক্টর কীরকম ছিল, এরকম। তাহলে দুটো দেখো এই ভেক্টরটাকে শিফট করে এনে এখানে দেখিয়েছি, আর এই ভেক্টরটাকে জাস্ট শিফট করে এখানে দেখিয়েছি, এবং দুটো ভেক্টরকে আমি কিনা টেল টু টেল জুড়ে দিয়েছি, একজনের টেলের সঙ্গে অপরজনের টেল জুড়ে দিয়েছি। এবার দেখো এই দুটো ভেক্টরকে কেন্দ্র করে তুমি একটা সামন্তরিক অঙ্কন করো। দেখো এটা একটা সামন্তরিক না, দেখো চারটে বাহু আছে সামন্তরিক। সামন্তরিকের, ঠিক আছে, দুটি বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, ঠিক আছে, দুটি বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, তবে এই দুটি বাহুর ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটা অ্যাকচুয়ালি কি করবে না, এই দুটো ভেক্টরের লব্ধিকে নির্দেশ করবে। এ ভেক্টর আর বি ভেক্টরকে জোড়ার ফলে যে ভেক্টর তৈরি হয়েছে, সেই ভেক্টরের লব্ধিকে কে নির্দেশ করবে না, কর্ণ, ঠিক আছে। তাহলে কর্ণটা কোন ছেদবিন্দু, কর্ণ তো দুটো হতে পারে, এই বরাবর একটা কর্ণটা আনতে পারো, এই বরাবর একটা কর্ণ, সামুদ্রিকে দুটো কর্ণ হবে, ঠিক আছে। তাহলে কোন কর্ণটা আমাকে নিতে হবে, যে দুটো বাহু দ্বারা আমরা দুটো ভেক্টরকে নির্দেশ করলাম, সেই দুটো বাহুর যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দু দিয়ে অঙ্কিত যে কর্ণটা, সেই কর্ণটা অ্যাকচুয়ালি কিনা এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধিকে নির্দেশ করছে। ওকে, বোঝা গেল। দুটো ভেক্টরকে জুড়লে তো একটা লব্ধি ভেক্টর পাবো, সেই লব্ধি ভেক্টর কে নির্দেশ করছে, অ্যাকচুয়ালি কর্ণ। কোন কর্ণটা, যে কর্ণটা কিনা এই দুটো বাহুর ছেদ বিন্দু দিয়ে গেছে। ওকে, ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবার বলি সামন্তরিক সূত্র আর ত্রিভুজ সূত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি ভালো করে দেখো, এটাও কিন্তু একটা ত্রিভুজ সূত্র, ভালো করে দেখো। সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল হয়, তাহলে এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটাও নিশ্চয়ই বি ভেক্টরকে নির্দেশ করবে, কারণ এই বাহুটার লেন্থ আর এই বাহুটার লেন্থ সমান। তাহলে এই বাহুটা যদি আমি বি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, এই ভেক্টরকে আমি বি ভেক্টর বলতে পারি। দেখো এই ভেক্টরটাও এই বরাবর যদি কাজ করে, তাহলে বি ভেক্টর আর এ ভেক্টর একই দিকে তো কাজ করছে দুজনে। দেখো দুটো তীর চিহ্নের যে লেন্থ সমান এবং অভিমুখ একই দিকে, তাহলে এটা যদি বি ভেক্টর হয়, এটা বি ভেক্টর হবে। তাহলে দেখো এটা সেই তো ত্রিভুজ সূত্র, দেখো তো ভালো করে দেখো,
এ ভেক্টর বি ভেক্টর একই ক্রমে নেওয়া হয়েছে, আর ভেক্টর ঠিক বিপরীত ক্রমে নেওয়া হয়েছে। জাস্ট এই পিকচারটা ঠিক এখানে দেখতে পাচ্ছ। তাহলে সামন্তরিক সূত্র আর ত্রিভুজ সূত্র জাস্ট বলার ভঙ্গিটাই আলাদা, কিন্তু দুটো প্রায় একই জিনিস, একই জিনিসকেই নির্দেশ করে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কি বললাম? তাহলে সামন্তরিক সূত্রানুসারে যখন দুটো ভেক্টরকে যোগ করবে তখন কি করতে হবে তোমাকে? টেল টু টেল দুটো ভেক্টরকে জুড়তে হবে। আর যখন ত্রিভুজ সূত্র অনুসারে যখন দুটো ভেক্টরকে জুড়বে তখন কিরকম করে পিকচারটা করবে না, একটা ভেক্টরের হেডের সঙ্গে অপর ভেক্টরের টেল এইভাবে জুড়ে দিতে হবে। তারপরে লব্ধি ভেক্টর কীভাবে টানতে হবে তোমরা বুঝতেই পারছো। ব্যাপারটা বোঝা গেল? এটা তো দুটো ভেক্টর দিয়ে দেখালাম। যদি এর থেকে বেশি ভেক্টর হতো, দেখো তুমি জাস্ট শেখার জন্যই বলে দিচ্ছি, ধরো না একটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ধরো না এরকম একটা সি ভেক্টর আছে। তাহলে তিনটে ভেক্টরকে পরপর কিনা একই ক্রমে নিয়েছি, একই ক্রমে। এবার বিপরীত ক্রমে যে ভেক্টরটা হবে ফাইনালি, সেই ভেক্টরটা অ্যাকচুয়ালি কিনা লব্ধি ভেক্টর। এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি সি ভেক্টর হয়, তাহলে লব্ধি ভেক্টর আর ভেক্টর কোনটা? এটা নিশ্চয়ই আর ভেক্টর। এটা দেখো বিপরীত ক্রমে, এরা যে ক্রমে আছে ঠিক অপোজিট ক্রমে কে, বিপরীত ক্রমে কে আছে? অ্যাকচুয়ালি আর ভেক্টর, অর্থাৎ লব্ধি ভেক্টর। বোঝা গেল? তাহলে ভেক্টরগুলোকে এটা এটা এরকম ক্রমে, একই ক্রমে আমি কি নিয়েছি, আর বিপরীত ক্রমে কাকে নিয়েছি না লব্ধি ভেক্টরকে। ওকে, এবার দুটো ভেক্টর নিয়ে আমাদের বেশিরভাগ 11-এ আমরা কি দুটো ভেক্টর নিয়ে আমরা বেশি আলোচনা করবো। ঠিক আছে, তো দুটো ভেক্টরের ক্ষেত্রে কী হয়, জোড়ার নিয়ম কি বললাম? ত্রিভুজ সূত্র অনুসারে জুড়তে গেলে তাহলে কি একজনের হেডের সঙ্গে অপরের টেল এরকম করে জুড়ে যেতে হবে। ঠিক আছে, পরপরে দুটো ভেক্টরকে এভাবে জুড়ে দিতে হবে। দুটো ভেক্টর যদি এরকমও থাকতো, একটা ভেক্টর এ ভেক্টর এইভাবে আছে, সরি এই তো এ ভেক্টর এইভাবে আছে, আর বি ভেক্টর ধারণা এইরকমভাবে আছে, তাহলে দুটো ভেক্টরকে কীভাবে জুড়তে, তাহলে বি ভেক্টরভাবে প্যারালভাবে শিফট করে এখানে আনো। জাস্ট দুটো ভেক্টরকে জুড়ে দিয়েছি। লব্ধি ভেক্টর কোনটা হবে? এইটা হবে কিনা লব্ধি ভেক্টর। এটা যদি বি ভেক্টর হয়, এ আর বি ভেক্টরকে দেখো পরপর আমি একই ক্রমে নিয়েছি। এর দুজনেই এ ভেক্টর আর বি ভেক্টর দেখো ঘড়ির কাঁটার দিকে আছে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে লব্ধি ভেক্টরটা দেখো, লব্ধি ভেক্টর যদি এটা আর ভেক্টর, এই যে এটা লব্ধি ভেক্টর, এইটা লব্ধি ভেক্টর। ঠিক আছে, তাহলে লব্ধি ভেক্টরটা দেখো ঠিক বিপরীত ক্রমে। ব্যাপারটা বোঝা গেল? এরা যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে এর ঠিক ঘড়ির কাঁটার উল্টো দিকে। বোঝা গেল কি বলতে চাইছি? তাহলে তোমরা ত্রিভুজ সূত্র অনুসারে যখন জুড়বে তাহলে একজনের হেডের সঙ্গে অপরের টেল এইভাবে পরপর জুড়ে যাবে। আর যদি সামন্তরিক সূত্র অনুসারে জোড়ো তাহলে কি ভাই, টেল টু টেল জুড়ে দেবে, দুটো ভেক্টরকে টেল টু টেল জুড়ে দেবে, আর এখান থেকে একটা কর্ণ টানবে, সেটা কিনা লব্ধি ভেক্টরকে নির্দেশ করবে। ওকে, তাহলে ভেক্টর জোড়ার নিয়ম শিখে গেলে যে ত্রিভুজ সূত্র আর সামন্তরিক সূত্র অনুসারে দুটো ভেক্টরকে কীভাবে অ্যাড করে দেখাতে হয়, কীভাবে চিত্রাকারে দেখাতে হয়, জ্যামিতিক প্রকাশ কীভাবে করতে হয়, সেটা তোমরা শিখে নিলে। এবার এরপরে আমরা কি আলোচনা করবো, যে লব্ধি ভেক্টরের মান কীভাবে নির্ণয় করবো। ঠিক আছে, এটা তো আমরা লব্ধি ভেক্টরের প্রকাশটা দেখলাম, জ্যামিতিক প্রকাশ জাস্ট দেখলাম, তো এর মান নির্ণয়ের সূত্র আমি দেখবো। এবারে মান নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করবো। লব্ধি ভেক্টরে তো একটা মান আছে, যেহেতু এটা একটা ভেক্টর তাহলে এর মান অভিমুখ দুটো আছে। তাহলে অভিমুখ বুঝতে পারছি যে এই বরাবর একটা অভিমুখ, তাহলে এর মান কত, এর মান আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো স্টুডেন্ট, এবার আমরা কি করব না, লব্ধি ভেক্টরের মান নির্ণয় করা শিখবো। ঠিক আছে, লব্ধি ভেক্টর কীভাবে করতে হয় সেটা আমরা দেখবো। আচ্ছা, এখানে তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর আছে, আর বি ভেক্টর এ আর বি ভেক্টর লব্ধি কিনা আর ভেক্টর। আচ্ছা, এই লেন্থটা কি নির্দেশ করবে? আর ভেক্টরের নিশ্চয়ই মানকে। দেখো এই আর ভেক্টর, এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, যেটা আর ভেক্টরকে প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, তাহলে এর লেন্থটা কাকে প্রকাশ করবে? অ্যাকচুয়ালি আর ভেক্টরের মানকে, অর্থাৎ আরকে প্রকাশ করবে। তো দেখো আমি এখানে কি করেছি, জাস্ট এ ভেক্টর আর বি ভেক্টর এবং আর ভেক্টরকে এঁকেছি। এটা একটা সামন্তরিক। ঠিক আছে, দেখো দুটো ভেক্টরকে আমরা টেল টু টেল জুড়ে দিয়েছি, এ ভেক্টর আর বি ভেক্টরকে, আর এই ছেদ বিন্দু দিয়ে কিনা আর ভেক্টরকে ড্র করেছি, আর ভেক্টর অঙ্কন করেছি। ঠিক আছে, তো আমি আর ভেক্টরের এই যে লেন্থটা, ঠিক আছে, অর্থাৎ আর ভেক্টরের মানটা আমি অ্যাকচুয়ালি নির্ণয় করব। ওকে, বোঝা গেল? আচ্ছা দেখো, সামন্তরিকের শীর্ষবিন্দু থেকে আমি কি করেছি না, এই রেখাটাকে বাড়িয়ে একটা দেখো লম্ব অঙ্কন করেছি। এখানে দেখো এই যে ডট ডট রেখা দেখতে পাচ্ছ, এখানে একটা লম্ব অঙ্কন করেছি। ঠিক আছে, এই যে 90 ডিগ্রি রেখে দিয়েছি। তাহলে এই শীর্ষবিন্দু থেকে আমি এই বিন্দুতে কী হয়েছে, একটা লম্ব অঙ্কন করেছি। ওকে, এবার দেখো তোমরা, এটা যদি বি ভেক্টর হয় তাহলে এটা অবশ্যই বি ভেক্টর, এবং এর যে লেন্থটা, এই লেন্থটা কাকে প্রকাশ করবে? বিকে, হ্যাঁ কি না? বি ভেক্টরের মানকে প্রকাশ করবে, অর্থাৎ বিকে প্রকাশ করবে। এবার বিকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি, থিটা দিকে উপাংশ হয় নাকি বি কস থিটা, আর ঠিক লম্ব দিকে এই যে উপাংশটা কী হবে, বি সাইন থিটা। এবার দেখো এটা একটা কিনা সমকোণী ত্রিভুজ হচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করে, এটা একটা সমকোণী ত্রিভুজ। সেই এখানে তোমরা নাম দিয়ে দাও পি কিউ, সরি এম এন ও, একটা ত্রিভুজ ধরো এম এন ও ত্রিভুজ। তাহলে এম এন ও ত্রিভুজটা একটা কিনা সমকোণী ত্রিভুজ হচ্ছে। সমকোণী ত্রিভুজের দেখো আরটা হলো কিনা অতিভুজ, আর হলো অতিভুজ। তাহলে আর অতিভুজ হলো, অতিভুজের মান আমরা কীভাবে নির্ণয় করি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্বটা বলতে কিনা, ধরো না এই কোণের সাপেক্ষে তুমি ভাবো, এই কোণের সাপেক্ষে লম্ব হবে কিনা বি সাইন থিটা। বি সাইন থিটা অ্যাকচুয়ালি লম্ব, যদি এই কোণটা ধরে নাও, এই কোণটা যদি আলফা কোণ হয়, তো আলফা কোণের সাপেক্ষে অ্যাকচুয়ালি কিনা লম্ব কোণটা, বি সাইন থিটাটা। আর ভূমিটা কোনটা? ভূমি দেখো, ভূমি টোটাল এই পার্টটা, ভূমি এম ও,
এই টোটাল পার্টটা দেখো। আচ্ছা এই লেন্থটা কত বলো তো, এ ভেক্টরের লেন্থটা, অর্থাৎ এ ভেক্টরের লেন্থটা এ ভেক্টরের মানকে নির্দেশ করে, অর্থাৎ এ বলবো। ঠিক এই পোর্শনটা কি না এ, দেখো এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কত এ না, আমরা এখানে এ লিখে দিই, ঠিক আছে। তাহলে এই লেন্থটা অ্যাকচুয়ালি কিনা এ। আচ্ছা এটা কত বি কস থিটা, এই পার্টটা হলো কিনা বি কস থিটা। তাহলে এ প্লাস বি কস থিটা, এম ও পর্যন্ত এই ডিস্টেন্সটা কত না এ প্লাস বি কস থিটা। ওকে, তাহলে লম্ব বি সাইন থিটা আর ভূমিটা কত না এ প্লাস বি কস থিটা। ওকে, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ আর সমান কি লিখবো, রুট ওভার অফ বি সাইন থিটার হোল স্কোয়ার প্লাস, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো বি সাইন থিটার হোল স্কোয়ার করলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আসবে। ঠিক আছে, প্লাস এ প্লাস বি কস থিটার হোল স্কোয়ার, এটা এটা আমি এ প্লাস বির হোল স্কোয়ার সূত্রে ফেলেছি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, বোঝা গেল কি বলতে চাইছি। তাহলে এ স্কোয়ার বলতে এ স্কোয়ার প্লাস 2ab, এখানে বি বলতে কিনা বি কস থিটা, তাহলে 2ab কস থিটা প্লাস বি স্কোয়ার বলতে বি স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে দেখো এবার বি স্কোয়ারকে আমি কমন নিয়েছি, তাহলে সাইন স্কোয়ার, দেখো এখানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে বি স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত হয় 1 হয়। তাহলে এখান থেকে দেখো শুধু বি পেয়েছি, বি স্কোয়ার পেয়েছি, এ স্কোয়ার যেমন ছিল এ স্কোয়ার লিখেছি, প্লাস 2ab কস থিটা, তো 2ab কস থিটা। এখানে থিটা অ্যাকচুয়ালি কি দেখো থিটা, ফাইনালি আমরা আর ভেক্টরের যে মান নির্ণয়ের সূত্র পেয়ে গেলাম কিনা বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এবার এই সূত্রটা নিয়ে ভাবো যে অ্যাকচুয়ালি আর ভেক্টরে যে যখন মান নির্ণয় করতে বলবে তখন অ্যাকচুয়ালি কী কী তোমার প্রয়োজন। দেখো যে দুটো ভেক্টরের লব্ধি অ্যাকচুয়ালি আর অ্যাকচুয়ালি কিনা এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি, তাহলে দেখো এখানে এ ভেক্টরের মানে স্কোয়ার করতে হবে প্লাস বি ভেক্টরের মানে স্কোয়ার, এ মানে কিনা এ ভেক্টরের মান, তাহলে এ ভেক্টরের মানে স্কোয়ার প্লাস বি ভেক্টরের মানে স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, তারপর লেখা আছে কস থিটা। থিটা অ্যাকচুয়ালি কিনা এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। থিটা অ্যাকচুয়ালি দেখো এ আর বি ভেক্টরের কিনা এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো কিনা থিটা। আর একটা কথা বলে রাখি, যখন এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমাকে দেখাতে হবে তখন সেই দুটো ভেক্টরকে অবশ্যই তুমি টেল টু টেল জুড়ে দেখাবে। ঠিক আছে, সাপোজ এ ভেক্টর এটা আছে আর বি ভেক্টর এই বরাবর আছে, ঠিক আছে, তাহলে এ ভেক্টর এটা আর বি ভেক্টর কোনটা না এইটা বি ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ বলতে কোন কোনটাকে দেখাবে, নিশ্চয়ই এই কোনটা নয়, কোন কোনটাকে দেখাতে হবে। দেখো এ ভেক্টরটাকে তুমি সামনে একটু আগিয়ে নাও, আমরা শিফট করতে পারি, এরকম এগিয়ে নিতে পারি, তাহলে এ ভেক্টরটাকে একটু সামনে দিকে এগিয়ে নিলাম। তাহলে এখন দেখো দুটো ভেক্টর কিনা টেল টু টেল জুড়ে আছে, বি ভেক্টর আর এ ভেক্টর দেখো টেল টু টেল জুড়ে আছে। তাহলে এখন যে কোণটা দেখাবো সেই কোণটা হবে কিনা এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, ব্যাপারটা বোঝা গেল। সর্বদা জানবে এ ভেক্টর যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ দেখাতে হয় তখন টেল টু টেল জুড়ে নিয়ে দেখাতে হয়।